ওয়েলকাম টু এডভেঞ্চার ক্লাস 11 অ্যান্ড 12। তো আজকে ক্লাস 12 হিস্ট্রি যে থার্ড সেমিস্টার, সেখানে প্রথম চ্যাপ্টারে আছে যে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি, যেটা খ্রিস্টীয় 10ম থেকে 17 শতকের মধ্যে। তো আজকে এই টপিকের যে মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে ইবন বতুতা। তো আমরা জানবো ইবন বতুতার সম্পর্কে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এই ইবন বতুতা সম্পর্কে যদি আমরা তার সারমর্মটা জানি, তাহলে সেখানে দেখব যে পর্যটকের দৃষ্টিতে চতুর্দশ শতকের ভারত ইবন বতুতা কেমন ছিল, বা ইবন বতুতা তিনি কি কি ইম্প্যাক্ট, কোন কোন দিকগুলি তুলে ধরেছেন ভারতীয়দের সম্পর্কে। তো চতুর্দশ শতকের কথা, অর্থাৎ 1325 খ্রিস্টাব্দ। তো মরক্কোর যে তানজিয়া শহরে 21 বছরের এক তরুণ যুবক, বুকে যার তীর্থদর্শনের প্রবল আবেগ আর চোখে বিশ্ব দেখার অদম্য তৃষ্ণা, ঘর ছাড়লেন। তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। প্রায় 30 বছর ধরে আফ্রিকা এশিয়া ঘুরে 1333 খ্রিস্টাব্দে তিনি পৌঁছলেন সুজলা সুফলা ভারতবর্ষে। তাহলে তিনি কখন আসছে? 1333 খ্রিস্টাব্দ তিনি এসে পৌঁছলেন সুজলা সুফলা ভারতবর্ষে। এবং দিল্লির সিংহাসনে তখন খামখেয়ালি অথচ প্রতিভাবান সুলতান মোহাম্মদ বিন তুগলক দীর্ঘ 14 বছর ভারতে কাটানোর পর দেশে ফিরে তিনি তার অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিলেন কিতাবুল রেহেলা গ্রন্থে। তাহলে তার যে গ্রন্থটি ছিল এখানে কিতাবুল রেহেলা, এটা ছিল একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এটি নিছক কোনো ভ্রমণ কাহিনী নয়, বরং একজন স্বাধীন মুক্তমনা পর্যটকের চোখে দেখা মধ্যযুগীয় ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির এক জীবন্ত ও বর্ণময় দলিল। এবার আমরা যদি দেখি যে ইবন বতুতার বিশ্ব ভ্রমণ, অর্থাৎ 1325 সাল থেকে 1358 এই সময়কালের মধ্যে তিনি তার বিশ্ব ভ্রমণের যে ম্যাপ, সেটা এখানে দেওয়া রয়েছে। এবং তিনি তার এই যে বিশ্ব ভ্রমণ, এটা সূচনা হয়েছিল 1325 খ্রিস্টাব্দে মরক্কো থেকে। এবং তার উদ্দেশ্য কি ছিল? জ্ঞান, অভিজ্ঞতা অর্জন ও মক্কা দর্শন। এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটা সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে ইবন বতুতা তিনি কতটা ভূমিকা ছিল, বা তিনি কি লিখে গেছেন। তো ইবন বতুতার বিবরণী কোনো স্তাবক রাজদরবারের লেখা নয়, এটি একজন স্বাধীন পর্যবেক্ষকের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। সুলতানের দৈত্যসত্তা ও রাজনীতি। তিনি মোহাম্মদ বিন তুগলকের চরিত্রের এক অদ্ভুত বৈপরীত্য তুলে ধরেছেন। কেমন অদ্ভুত? তিনি একদিকে সুলতান যেমন অত্যন্ত দয়ালু, বিদ্বান সমাদর করতেন, দুর্ভিক্ষের ত্রাণ দিতেন, অন্যদিকে তিনি ছিলেন চরম নিষ্ঠুর। সুলতান মোহাম্মদ বিন তুগলক সামান্য কারণে মৃত্যুদণ্ড বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সময় যে সাধারণ মানুষের দুর্দশা, সেই দুর্দশার কথা তিনি অকপটে লিখেছেন। এবার আমরা জানব যে মোহাম্মদ বিন তুগলক এবং তুগলক সাম্রাজ্য ও দিল্লি সুলতানের যে 1400 শতাব্দীতে, সেখানে মূল চরিত্র ও ঘটনাগুলি সম্পর্কে জানব। তো ইবন বতুতা তিনি দিল্লিতে আসেন 1333 খ্রিস্টাব্দে, এবং মোহাম্মদ বিন তুগলকের যে খামখেয়ালি একটা শাসন, সেই শাসনের যে কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখানো হয়েছে যে রাজধানী দিল্লি, সেই দিল্লিটা কীভাবে দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর হলো, সেই সময়কালটা 1327 থেকে 1332। বৃহৎ রাজনৈতিক বিস্তার ও সামাজিক বাস্তবতা, সেই সম্পর্কে এখানে উল্লেখযোগ্য তুলে ধরা হয়েছে। কিতাবুল রেহেলার যে ঐতিহাসিক দলিল, এই ইবন বতুতার যে কিতাবুল রেহেলা, এই কিতাবুল রেহেলাটা কিন্তু একটা ঐতিহাসিক দলিল, এবং এখান থেকে ভারতীয় সমাজ, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন তথ্যগুলি কিন্তু পাওয়া যায়। তো তার জন্য কিতাবুল রেহেলা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষার জন্য। এবার আমরা দেখব শাসন ও বিচার ব্যবস্থা সম্পর্কে। তো সুলতান প্রতিভাবান বিদেশিদের উচ্চ পদে নিয়োগ করতেন। বতুতা নিজেই, তো ইবন বতুতা নিজে কিন্তু 7 বছর দিল্লির প্রধান কাজী, বিচারক যেটাকে বলছে, ছিলেন। ফলে প্রশাসনের একেবারে অন্দরমহলের খবর তার নখদর্পণে ছিল।
বস্তুনিষ্ঠতা বনাম সীমাবদ্ধতা। কেমন? তো ঐতিহাসিক কে.এম. আশরাফ তার মতে বলছে, সব বিবরণীর মধ্যে ইবন বতুতার বিবরণী ছিল সর্বোৎকৃষ্ট ও পূর্ণাঙ্গ। এটা ঐতিহাসিক কে.এম. আশরাফ তিনি তার ওপিনিয়ন দিচ্ছেন, তার মতামত দিচ্ছেন। কারণ দেশে ফিরে তিনি স্বাধীনভাবে এই গ্রন্থ লেখেন, তাই এতে কোনো দর দাবি চাপা ছিল না। তবে তার এটি একটি বড় সীমাবদ্ধতা ছিল, তিনি ফার্সি বা হিন্দি জানতেন। তার একটা লিমিটেশনও ছিল। কি লিমিটেশনটা? তিনি ফার্সি বা হিন্দি জানতেন না। ফলে আল-বেরুনির মতো যে হিন্দু ধর্ম বা দর্শনকে তিনি কিন্তু গভীরভাবে বুঝতে পারেন। তার রচনায় ভারতের সামগ্রিক জীবনের যে খণ্ডচিত্রই বেশি, সেটা লক্ষ্য করা গেছে। এবার আমরা জানবো যে ভারতের অর্থনীতি ও সমাজ সম্পর্কে ইবন বতুতা তিনি কি উল্লেখযোগ্য ভূমিকা লিখেছেন। তো কৃষি অর্থনীতি, ইবন বতুতা ভারতের কৃষি ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। বছরে 3 বার শস্য উৎপাদন এবং সেচের জন্য জলচক্রের ব্যবহারের কথা তিনি উল্লেখ করেন। এবং গম, যব, তিল থেকে শুরু করে আম, কাঁঠাল, তরমুজ কিছুই তার নজর এড়োয়নি। যোগাযোগ ও ডাক ব্যবস্থা, সুলতানি আমলে ডাক ব্যবস্থা তাকে মুগ্ধ করেছিল। এটা দুটি ভাগে বিভক্ত ছিল, একটা ছিল উলাক আর একটা ছিল দাওয়া। উলাকটা কি? উলাক হচ্ছে যেটা ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, অর্থাৎ প্রতি 4 মাইল পরপর যে ডাক ব্যবস্থার ব্যবস্থা ছিল, যে প্রতি 4 মাইল পরপর, সেটা ছিল উলাক। আর দাওয়া, দাওয়া হচ্ছে পায়ে হেঁটে ডাক বাহকদের ব্যবস্থা, অর্থাৎ প্রতি 1/3 মাইল অন্তর, যা ঘোড়ার ডাকের চেয়ে অত্যন্ত দ্রুতগামী ছিল। এটা পায়ে হেঁটে 1/3 মাইল অন্তর ছিল এটা। তাহলে এখানে উলাক ও দাওয়া, এই যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখে নেব যে সুলতানি আমলে বিস্ময়কর যোগাযোগ ব্যবস্থা, যে যোগাযোগের প্রকার ও গতি সম্পর্কে এখানে বলা হয়েছে। ডাক ব্যবস্থা ছিল সুলতানি রাষ্ট্রের জীবনরেখা। যে উলাক, সেটা ছিল প্রতি 4 মাইল অন্তর যে ডাক স্টেশন। এই যে 4 মাইল অন্তর যে ডাক স্টেশন, এটা ছিল উলাক, অশ্বারোহী ডাক। আর যেটা প্রতি 1/3 মাইল অন্তর ছিল, এই যে 1/3 মাইল যেটা পায়ে হেঁটে, এটা ছিল দাওয়া। তাহলে এই দাওয়া আর এই উলাক, এটা ছবির মাধ্যমে বিষয়টা খুবই স্পষ্ট হয়ে গেল। এটা ঘোড়ায় চড়ে যাচ্ছে উলাকটা, আর দাওয়াটা পায়ে হেঁটে যাচ্ছে। এবার দিল্লি ও অন্যান্য শহর সম্পর্কে তিনি কি মন্তব্য করেছেন। তার চোখে দিল্লি ছিল সমগ্র দুনিয়ার মধ্যে শহর, সমগ্র দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ, অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে কিন্তু একটা ছিল শ্রেষ্ঠ শহর, যার 28টি প্রবেশদ্বার ছিল, বদাউন দরজা ছিল সর্ববৃহৎ। এছাড়াও দৌলতাবাদে গায়ক ও গায়িকাদের জন্য নির্দিষ্ট বাজার বা তারাবাবাদ এবং কালিকট বন্দরের সমৃদ্ধির কথা বলেন। এবং সামাজিক প্রথা ও বিভাজন সম্পর্কে তিনি সমাজে সতীদাহ প্রথার মর্মান্তিক দৃশ্য, সেটা কিন্তু দেখে আতঙ্কিত হয়েছিলেন। পাশাপাশি সেই যুগে যে দাসী প্রথার যে একটা ব্যাপক প্রচলন ছিল এবং যুদ্ধে পরাজিতদের দাস হিসেবে বিক্রির নির্মম বাস্তব চিত্র তার লেখায় ফুটে উঠেছে। এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো, যে তিনি বাংলার চিত্র সম্পর্কে কি উল্লেখ করেছেন ইবন বতুতা। তিনি দোজখ পুরি নিয়ামত বাংলার চিত্রকে বলেছেন বাংলাকে। কেন তার এই অভিমত? বাংলা সম্পর্কে ইবন বতুতার পর্যবেক্ষণ ছিল অত্যন্ত কৌতূহল উদ্দীপক। তিনি চট্টগ্রাম, যেটাকে বলা হচ্ছে যে সুদকাওয়ান, সেই সময়, তো এই সুদকাওয়ান ও সোনারগাঁও হয়ে বাংলায় আসেন এবং এখানকার যে সুজলা সুফলা রূপ, কৃষিকাজ, জিনিসপত্রের অবিশ্বাস্য সস্তা দাম, যেমন একটি ভেড়া বা 8টি মুরগির দাম মাত্র 25 পয়সা, তাকে মুগ্ধ করেছিল। কিন্তু বাংলার যে অত্যাধিক বৃষ্টি বা স্যাঁতসেঁতে আবহাওয়া তার একেবারেই পছন্দ হয়নি। তাই তিনি বাংলাকে উপহাস করে বলতেন দোজখ পুরি নিয়ামত, বা উত্তম জিনিসে পূর্ণ নরক। জিনিসগুলো উত্তম কিন্তু পূর্ণ নরক। এখানে ম্যাপের মাধ্যমে বিষয়টা আরও খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন বাংলার বৈপরীত্য, দোজখ পুরি নিয়ামত কেন বলা হচ্ছে। যেমন একদিকে যে সস্তা, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি সস্তা, সস্তা খাদ্য, ফলমূল, সস্তা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং একটি ভেড়া বা 8টি মুরগির দাম ছিল মাত্র 25 পয়সা। এবং তিনি সোনারগাঁও থেকে সুদগাঁও, যে এই যে এরিয়াগুলি তুমি এসেছিলেন, এবং
এখানে দোজখ কেন বলা হচ্ছে? অত্যধিক বৃষ্টিপাত, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সেই জন্য এটা দোজখ বা নরক বলা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে নিয়ামত ঐশ্বর্য, তাই দোজখ ফুরি নিয়ামত এই কথার উল্লেখ করেছেন। তিনি ইবন বতুতা বাংলা সম্পর্কে বর্ণনা করেছেন চট্টগ্রাম ও সোনারগাঁও হয়ে বাংলায় প্রবেশ, সুজলা সুফলা বাংলার প্রশংসা, এবং যে প্রচুর পরিমাণে পণ্য ও খাদ্য সামগ্রী নিয়ামত, এবং কিন্তু অত্যাধিক বৃষ্টি ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সেই জন্য দোজখ। তাই তিনি বাংলাকে উপহাস করে বলেছেন দোজখ ফুরি নিয়ামত। তো এই যে তোমাদের টার্মটা আছে, এই টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে দোজখ ফুরি নিয়ামত কে বলেছিলেন ইবন বতুতা, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এবার এখানকার কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস, অর্থাৎ গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলি দেখব, যে তাকে উপাধি দেওয়া হয়েছিল দ্য ইসলামিক মার্কো পোলো, বা বলা হয়েছিল যে দ্য ট্রাভেলার অফ ইসলাম। রিহেলার শ্রুতিলিখন, তিনি নিজে এই বই লেখেনি, তার রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী শুনে পণ্ডিত ইবন জুজাই এটি আরবি ভাষায় লিপিবদ্ধ করেন। নারকেল ও কড়ির চমকপ্রদ বর্ণনা করেছিলেন। কেমন? তো ভারতে নারকেল গাছ দেখে তিনি অবাক হয়েছিলেন। তিনি লিখেছিলেন যে নারকেল অনেকটা মানুষের মাথার মতো, যার দুটো চোখের মতো দাগ আছে এবং খোসাগুলো চুলের মতো। নারকেলকে বর্ণনা করছে যে এটা মানুষের মাথার মতো। এছাড়া মালদ্বীপে যে ধাতব মুদ্রার বদলে বিনিময়ের মাধ্যম হিসেবে যে একটা কড়ির, এক প্রকার সামুদ্রিক প্রাণী, যে একটা কড়ি, সেই কড়ির ব্যবহার তাকে বিস্মিত করেছিল। তার ব্যক্তিগত জীবন ও অভিযান সম্পর্কে বলতে গেলে এখানে বলা যায় তিনি মালদ্বীপে কিছুদিন ছিলেন এবং সেখানকার রীতি অনুযায়ী একাধিক বিবাহ করে। সুলতানের নির্দেশে তিনি চীনের উদ্দেশ্যেও যাত্রা করেছিলেন। তো এখানে আমরা যদি চিত্রটা দেখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে, যে ইবন বতুতার ভারত পর্যটন এবং বিশেষ যে পর্যবেক্ষণ করেছিলেন 1400 শতাব্দীতে, তিনি নারকেল ও কড়ির কথা বলেছিলেন। দেখো এখানে যে নারকেল, এই নারকেলটাকে তিনি বলেছিলেন অনেকটা মানুষের মাথার মতো, এবং এর দুটি চোখের মধ্যে যে দাগ আছে, হ্যাঁ, উপরের দিকে যে চোখের মতো দুটো দাগ থাকে, এবং ছোবড়াগুলো চুলের মতো। মালদ্বীপের যে বিনিময়ের যে কড়ি, এই যে কড়ির কথা বলা হয়েছে, এই কড়ির মাধ্যমে তারা বিনিময় করতো, অর্থাৎ জিনিস কেনাকাটা করতো। এবং কালিকট বন্দর ও সমুদ্রযাত্রা এই সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। তো এখানে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ আকর্ষণ কি ছিল ইবন বতুতার, যে নারকেল ও কড়ি এবং এগুলি কার সাথে তুলনা করা হয়েছে। তো পরিশেষে একটা কথায় বলা যায় যে ইবন বতুতা কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না, ছিলেন এক বিশ্ব নাগরিক। তার রচনায় হয়তো ভাষার কারণে কিছু ত্রুটি ছিল, এটা মানতেই হবে, কিন্তু তিনি যা দেখেছেন তাই সততার সঙ্গে লিপিবদ্ধ করেছেন। তিনি নিজের ভাষায় কি বলেছেন, যে আমার কিছু কথা অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমি চোখে যা দেখেছি তাই লিখেছি। এই সকল ঘটনাকে আমি সত্য বলে গ্রহণ না করে পারি না। তাহলে তিনি যে ঘটনাগুলি চোখে দেখেছেন, অর্থাৎ প্রত্যক্ষ দর্শন করেই কিন্তু সেইগুলি লিখেছেন, তাই এগুলি গ্রহণ না করে তিনি পারেন না, গ্রহণ করতেই হয়। তাই সরকারি নথিপত্রের বাইরে গিয়ে 14 শতকের ভারতের সাধারণ জীবনের মানুষ ও বাজারের যে একটা কোলাহল, যাকবাহের ছুটে চলা, আর সুলতানের দরবারের জাঁকজমক, সব কিছু মিলিয়ে একটা যে রিহালা, এই রিহালা গ্রন্থটি কিন্তু মধ্যযুগের ইতিহাসে একটা অমূল্য ও জীবন্ত একটা দলিল। তো আজকের মতো এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।